সবাই ক্লাস শুরু করতেছি। আমাদের কিছু লেখাপড়া আছে আজকে, কেএমএস ক্লাস্টারিং আর আরেকটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এই দুইটা আগের ক্লাসে পড়ানো হয়েছিল, এটা হচ্ছে আজকে পড়বেন। তো সবাই মনোযোগ দিয়ে দেখবো যে আমরা আসলে কি করি। ফার্স্টে আমি দেখাবো হচ্ছে কেএমএস ক্লাস্টারিং। লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি হচ্ছে কেএমএস ক্লাস্টারিং। কেএমএস ক্লাস্টারিং এর কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেন হবে হচ্ছে গিয়ে কিছু ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে? এটা বাংলা মানে কি? কেএমএস ক্লাস্টারিং এর বাংলা নাম কি? এটা আমরা পড়া হয়ে গেল। মনে পড়তেছে না, জানতি না কথা। দেখলে মনে হচ্ছে পড়তে আছে। না, এটা পড়া তুই দেখলি না বলতে। এটা তো পর এই টপিক জীবন না পড়ছ না। ইউটিউবে দেখছ। শব্দ বলে। সেটটা কত দেখছে? সাপোজ হ্যাঁ একটু বড় করে। বড় করে লিখবো। আচ্ছা, এর চেয়ে বড় করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেএমএস ক্লাস্টারিং এ আমাদের সাপোজ হচ্ছে এরকম ডেটা দেওয়া থাকবে কিছু। কেএমএস ক্লাস্টারিং এর কাজ হচ্ছে আমাদের ডাটাকে ভাগ করে ফেলা। আমাদের এইখানে এই ডাটাকে আমরা কয় ভাগে ভাগ করব, ওইটাই হচ্ছে কে এর ভ্যালু, ঠিক আছে? আমরা যদি ডাটাকে দুই ভাগে ভাগ করি, দেন কে এর ভ্যালু হচ্ছে 2। ডাটাকে তিন ভাগে ভাগ করলে কে এর ভ্যালু 3, চার ভাগে ভাগ করলে কে এর ভ্যালু 4। বুঝো কেমন কয় ভাগ করব। এটা পরীক্ষায় বলা থাকবে কয় ভাগে ভাগ করব। সো সাপোজ আমরা আজকে k 2 এর জন্য করব। সো আমরা ডাটাকে কয় ভাগে ভাগ করব এখন? দুই ভাগে ভাগ করব। আচ্ছা, সো দুই ভাগে ভাগ করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টেবিল বানাইতে হবে। ছক্কা না করো। টেবিলটা তো স্যার কোশ্চেনটা দেওয়া হবে। কোশ্চেনটা তো টেবিল থাকবে, ওটা আমাদের করা লাগবে। এইটা থাকবে কোশ্চেন, আর কিছু থাকবে না। কোশ্চেনটা হচ্ছে এইটুকু। আর কে এর ভ্যালু ধরে দাও। কে এর ভ্যালু আমি বলে দিব, তাহলে ধরে নিব। সো এটা পুরো কোর্সে না উপরের এক লাইন এইটুক কোশ্চেন, এইটুক এই সবার সবাই একটু মনোযোগ দেন আমি কি বলতেছি। এটা হচ্ছে স্টেপ 1। তো আমরা যেহেতু এই ডাটাকে দুই ভাগে ভাগ করব, সেই জন্য আমাদের দুইটা সেন্টার পয়েন্ট ধরে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের
এইটার একটু থিওরিটা আমি বলি। থিওরিটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে, কেএমএস ক্লাস্টারিংটা কিভাবে কাজ করে আমি থিওরিটা একটু বলি। সাপোজ আমাদের এই ডাটাগুলো যদি এখানে বসাই এক্স ওয়াই প্লেনে, যদি বসাই তাহলে ডাটাগুলো ধরেন এরকম 5টা ডাটা আছে। আমাদের করতে হবে কি, ডাটাগুলো দুই ভাগে ভাগ করার জন্য আমাদের দুইটা পয়েন্ট প্রথমে ধরে নিতে হবে র্যান্ডমলি, নো রুলস এ, ঠিক আছে? র্যান্ডমলি দুইটা পয়েন্ট আমাকে ধরে নিতে হবে। সাপোজ আমি একটা পয়েন্ট ধরলাম এইটাকে, আর একটা পয়েন্ট ধরলাম এইটাকে। এই পয়েন্ট থেকে আমি এবার বাকি পয়েন্টগুলো দূরত্ব বের করব। সো আমি এই পয়েন্টের নাম যদি হয় a, এটার নাম যদি হয় b, সো b থেকে এইটা দূরত্ব বের করব, a থেকেও এটা দূরত্ব বের করব। সো b থেকে এটা দূরত্ব কাছে না a থেকে কাছে? a থেকে কাছে। a থেকে যদি কাছে হয় তাহলে এইটাকে আমরা a হিসেবে মার্ক করব। তারপর এই পয়েন্টটা b থেকে কাছে না a থেকে কাছে? সো এই পয়েন্টটা a হিসেবে মার্ক করব। তারপর এখানে একটা পয়েন্ট যদি থাকে, এটা কার থেকে কাছে? তাহলে এটাকে আমরা b পয়েন্ট হিসেবে মার্ক করব। তাহলে মার্ক করার পরে আমরা দেখতে পাবো যে এইটা হচ্ছে আমাদের a গ্রুপের ডাটা আর এটা হচ্ছে b গ্রুপের ডাটা। এটাই হচ্ছে কেএমএস ক্লাস্টার। আমরা জাস্ট ডিসটেন্স বের করব, করে কোন ডাটাটা আসলে কার গ্রুপে পড়ে সেই গ্রুপটা বের করব। সিম্পল অ্যাজ দ্যাট, কঠিন কিছু না। তো গ্রাফ আকারে বুঝতে পারি না, গ্রাফ আঁকা লাগবে না, গ্রাফ আঁকা লাগবে না, আমরা জাস্ট এইটুকু করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথমে র্যান্ডমলি দুইটা ভ্যালু ধরে নিই। সাপোজ আমরা দুইটা সেন্টার পয়েন্ট ধরতে হবে। সো সাপোজ C1 বা সেন্ট্রয়েড 1, এগুলাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। সো C1 আমরা ধরলাম হচ্ছে এই পয়েন্টটাকে 2 1 কে, আর C2 কে ধরলাম হচ্ছে ধরেন এইটা, এই যে লাস্টেরটাকে 3 3 কে। স্যার কেন আপনি প্রথমটা লাস্টেরটা নিলেন? আমার ইচ্ছা। আপনি চাইলে যে কোনো দুইটা ধরতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এটার কোনো রুল নাই যে আমি এটা ধরবো এটা ধরবো না, এরকম না। এই ডাটা থেকে যে কোনো দুইটা। সো আমি 2 1 নিয়েছি, 3 3 নিয়েছি। আচ্ছা, তো এই পয়েন্টগুলো থেকে আমরা দূরত্ব কিভাবে বের করব? দূরত্ব বের করার সূত্র হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্সের ইকুয়েশনটা, যেটা আপনারা কে নিয়ারেস্ট নেইবারে করে আসছেন। ইউক্লিডিয়ান ডিসটেন্সের সূত্র কি ছিল মনে আছে? ক্যালকুলেটর আছে আছে? সো সূত্র হচ্ছে ডিসটেন্স d √√x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। শেষ, এটা হচ্ছে সূত্র। তো এইখানে x1 যদি হয় 2, y1 যদি হয় 1, সো এই 2 1 থেকে আমি বাকিগুলোর দূরত্ব বের করব। ক্যালকুলেটর আছে? মরে গেছে আচ্ছা, চাপ দেন, ব্যাটারিতে চাপ দেন, ব্যাটারি। আচ্ছা দেখেন, তো সিম্পলি এটা দেখেই বোঝা যাচ্ছে যে 2 1 থেকে 2 1 এর দূরত্ব কত হবে? 0 হবে। 3 3 থেকে 3 3 এর দূরত্ব কত হবে? 0ই হবে। সো এখানে আসলে টেনশনের কিছু না, আমরা জাস্ট দুটো 0 বসাই দিই। সেন্ট্রয়েড লিখছেন C1 C2 এর জন্য, রাইট? এগুলো হচ্ছে সেন্ট্রয়েড 1 সেন্ট্রয়েড 2। সো C1 দিয়ে বোঝায় সেন্ট্রয়েড 1, C2 দিয়ে বোঝায় সেন্ট্রয়েড 2। সো এরপর আমরা 2 1 থেকে 3 2 এর দূরত্ব বের করব। সো 2 1 থেকে 3 2 এর দূরত্ব কত? 2 মাইনাস এটা কি রাফে দেখাবো নাকি প্রসেসটা দেখাবো যে ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করা? আপনারা একটা প্রসেস দেখিয়ে বাকিগুলোর ভ্যালু চাইলে বসাই দিতে পারবেন। মিনিমাম একটা প্রসেস আপনাকে দেখাইতে হবে কিভাবে বের করছেন। সো আরেকবার একটু বলতে না, 0 কেন দিবেন? 2 1 থেকে 2 1 পয়েন্টের দূরত্ব কত? মানে ওইটাই দূরত্ব। একই পয়েন্টের দূরত্ব তো 0। 3 3 থেকে 3 3 দূরত্ব কত? 0। এরপর বের করব 2 1 থেকে 3 2 এর দূরত্ব কত?
1 থেকে 3 2 এর দূরত্ব কত বলেন? এগুলো এখন 2 minus 3 এই যে 2 minus 3 1 minus 2 এইটা না মানে আচ্ছা এইভাবে বুঝতে পারছি। x থেকে x বিয়োগ দিবেন y থেকে y বিয়োগ দিবেন সো এটা হচ্ছে কি রুট ওভার 2 minus 3 যেহেতু এটাও x এটাও x এটা y এটা y সো 2 minus 3 হোল স্কয়ার প্লাস 1 minus 2 হোল স্কয়ার সো বেসিক্যালি এটা হচ্ছে কি 2 minus 3 করলে 1 আসে এটা 1 আসে সো এটা বেসিক্যালি আসলে হচ্ছে রুট 2 সো আমি এখানে লিখতে পারি রুট 2 তারপর একটা বের করেন এটা কি 2 minus 1 1 minus 2 এটাও রুট 2 আসবে সম্ভবত আপনাকে রুট না ভাঙাইলেও চলবে ঠিক আছে রুট না ভাঙাইলেও চলবে রুট ভাঙানোর দরকার নাই কারণ আপনি এখান থেকে দেখবেন যে বুঝতে পারতেছেন আচ্ছা তারপর একটা 2 আর 2 2 2 এই যে একটা শুধু 2 শুধু 2 ও না এরপরে আপনি রুট 2 দিয়েছেন তো শুধু 2 আসছে না টু ইয়ার এটা রুট 2 আছে রুট 2 আসবে ওয়ান স্যার 1 রুট 1 ওয়ান আর রুট ওয়ান তো সেম শুধু রুট 1 আবার প্লাস মাইনাস 1 আচ্ছা রুট 1 আচ্ছা আচ্ছা 1 বাই রুট 1 যাই হোক রুট 1 আর 1 দেখ প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস রুট করলে প্লাস মাইনাস ভ্যালু আসে আর 3 3 কত এটা থেকে 3 3 এর ভ্যালু রুট 5 হ্যাঁ রুট 5 রুট 5 ভেরি গুড ওকে সো এরপর আমরা সিমিলার কাজটা করব 3 3 থেকে 2 1 এর দূরত্ব কত রুট 5 রাইট রুট 5 তারপর একটা করেন রুট 1 রুট আপনারা একটু মিলায় নেন হ্যাঁ আমি কিন্তু লিখতেছি আপনারা একটু মিলায় নেন যে আপনার সাথে ম্যাচ করছে কিনা রুট 2 আপনার হ্যাঁ মুখে মুখে হওয়ার মুখে আমি দিয়েছি যেন আপনার মুখে মুখে মানে সহজে বুঝতে পারেন আশা করি লেটস সি ওকে সো অ্যাকচুয়ালি আপনার রুট ভাঙানো আর রুট রাখা ইট ডাজন্ট ম্যাটার রুট ভাঙালেও যায় রুট রাখলেও তাই সো আমার বেসিক্যালি এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কার থেকে দূরত্বটা কাছে C1 থেকে কাছে নাকি C2 থেকে কাছে এইটাই আমার বের করতে হবে সো এইটার ক্ষেত্রে আমার এই রুট ভাঙাইলেও যা আসবে রুট থাকলে তাই কিভাবে দেখেন সো এইটা দেখে বলেন তো C1 থেকে কাছে না C2 থেকে কাছে কারণ C1 থেকে এটা দূরত্ব কত 0 C2 থেকে দূরত্ব কত √5 সো অবশ্যই 0 ছোট তাহলে আমি লিখতে পারি হচ্ছে এইটার নিচে লিখবো এটা হচ্ছে C1 গ্রুপে পড়বে এইটা কোন গ্রুপে পড়বে C2 তে পড়বে তারপর একটা C1 C2 আচ্ছা বুঝতে পারছেন এই পর্যন্ত আমরা জাস্ট ডিসটেন্স মেজার করছি এতক্ষণ আর কিছুই না জাস্ট ডিসটেন্স কার থেকে কাছে C1 থেকে কাছে না C2 থেকে কাছে এরপর আমরা যেটা করব এরপর হচ্ছে এখনো স্টেপ 2 না এরপরে আমরা যেটা করব নিউ C1 C2 বের করব আচ্ছা নিউ C1 C2 বের করব দেখেন কেন নিউ বের করব কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমে আন্দাজে C1 C2 চুজ করছি তাই না
ফার্স্টে 2 1 আর 3 3 এই দুইটাকে একটাকে C1 আর C2 ধরছি, কিন্তু এটাই আসলে C1 কিনা C2 কিনা এইটা আমাকে একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন নিউ C1 আর C2 বের করব, যেটা আসলে আমাদের র‍্যান্ডম মেথড ফার্স্টে ধরছিলাম। সো সেখান থেকে আমরা অ্যাকচুয়াল C1 C2 দিকে আগে আসব। সো নিউ C1 কত হবে? নিউ C1 এ আচ্ছা C1 এ আমার কি কি আছে? দুইটা ভ্যালু আছে। আপনার তো দেখাই যায় না, আমরা বছরে একদিন আসলে দেখি। আচ্ছা তো C1 এ আমাদের কি কি আছে? একটা x আছে আর একটা y আছে না? x আর একটা y আছে না C1 এ? সো নিউ xy টাকে আমাদের বের করতে হবে, সেটাই হচ্ছে নিউ C1। সো C1 এ x আর y আছে, সো নিউ C1 xy, এখানে x ইকুয়াল টু স্যার এটা কি স্টেপ 2 না স্টেপ 1 স্টেপ 1 স্টেপ 1 এ আছে, এইটার নিচে আর কি এগুলো হবে। স্যার মিক্রোইডের ডিসটেন্সটা আমরা বের করছি স্যার, এটা তো ক্যালকুলেটরে করে ইকুয়েশন তো করা লাগবে না, দেখা লাগবে সাথে পারবো একটা দেখাই দেখার পরে একটা দেখাবে না, ঠিক আছে? বাকিগুলো রাখো। বাকিগুলো আপনি রাফে করলেই হবে, একটা বার দেখেন যে এটা আমি এভাবে করছি। বেশি দেখে দেখে সো x ইকুয়াল টু নতুন x এর ভ্যালু আমরা বের করব। সো x ইকুয়াল টু কি? C1 এর কে কে আছে দেখেন তো, এইটা আছে, এইটা আছে, এইটা আছে আর এইটা আছে। সো এইগুলার x গুলা যোগ করব, x গুলা যোগ করলে কত হয়? 2 1 আর 2 2 1 2 2 প্লাস 1 প্লাস 2 বাই 3 গড় বের করব, এভারেজ x এর স্যার গড় বের করছি। C1 এর কতগুলো আছে? এই তিনটা এভারেজ বের করছি। এভারেজ কত আসে দেখেন তো, 2 পয়েন্ট কত আসে? এটা 5/3 কত আসে? 1.77। 1.67 আর নিউ y হচ্ছে সিমিলার 1 প্লাস 2 প্লাস 2 1 প্লাস এই যে এইটা 2 2 1 প্লাস 2 প্লাস 2, সো এটাও একই আসবে 1.67। সো C1 হচ্ছে 1.67, 1.67, এটা হচ্ছে নতুন C1 এর ভ্যালু। স্যার মানটা স্যার আরেকবার একটু দেখেন কিভাবে কোনটা বুঝেন? স্যার এক্সেপ্ট কিটা C1 এর যে তিনটা C1 এর ভেতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোর x এর গড় করছি। এই যে C1 এর x হচ্ছে 2 আছে, এই C1 এর x 1, এই C1 এর x হচ্ছে 2। সিমিলারলি y 1 2 2 গড় করছি। জন্য কি বের করা দুইটা সিমিলারলি C2 এর জন্য বের করা লাগবে কি দুইটা? C1 আছে তো তিনটা, C2 দুইটা সেটা আচ্ছা C2 দুইটা, রাইট? সো নিউ C2 3 + 3 x হচ্ছে নিউ C2 এর x হচ্ছে 3 + 3/2 3 আসে 3 + 3/2, সো এটা আসে হচ্ছে 3 আর y হচ্ছে কত? 2 + 3/2, 1.67 সরি 2 দিছি, 2 হবে 2.5 হয় 2.5। সো এখানে হচ্ছে C2 3, 2.55। স্টেপ 1 শেষ। স্টেপ 2, স্টেপ 2 কিছুই না, আগের কাজই করব। এখন C1 কত হবে? C1 হবে হচ্ছে 1.67, 1.67। C2 কত হবে? 2.5।
কে এর ভ্যালু 2 থাকাতে দুটো স্টেপ করতে হবে। না, কে এর ভ্যালু দুইটা থাকার জন্য আমার C1 C2 দুইটা হবে। কে এর ভ্যালু তিনটা হলে C1 C2 C3 হবে। চারটা হলে C1 C2 C3 C4। আর স্টেপে আবার এই সবটা আচ্ছা, স্টেপ কতক্ষণ করতে হবে সেটা আমি একটু এক্সপ্লেন করছি একটু পরে। আপনারা আগে এইটুকু করে এইটা আসেন। এটা তো ওরকম ইন্টিগ্রেশন করতে থাকবে। হ্যাঁ, এটা করতেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কোনো রিয়েল অ্যানসার নেই, মানে সম্ভাবনা না না এটা রিয়েল আনসার আছে। তাই। আপনি দেখতে পাবেন, চিন্তা করবেন। ওকে, সো এইবার হচ্ছে 1.67 এর ভ্যালু থেকে এই যে এগুলোর ভ্যালু বের করতে হবে। এটার ক্ষেত্রে ক্যালকুলেটর লাগবে। কারণ ক্যালকুলেটর আছে চলে। তাহলে ঠিক ইকুয়েশন এইটা সেম প্রসেস। আচ্ছা, এইটার জন্য আপনাকে বেসিক্যালি ক্যালকুলেটর ইকুয়েশন লিখতে হবে, নাহলে পারবেন না। তো এই যে আমি হচ্ছে যে হোল রুট আলফা x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b এর হোল স্কয়ার। ওকে, সো এখন আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে এগুলা ডিসটেন্স বের করব, এই পয়েন্ট থেকে এগুলা ডিসটেন্স বের করব। সো x এর মান কত? x এর মান হচ্ছে 1.67, x1 এর মান, x2 এর মান কত? 2, y1 এর মান 1.67, y2 এর মান হচ্ছে 1। সো এটা আসে 0.74। 3 এটা আসে 1.2, এটা আসে 0.74, এটা আসে 0.46। দেখেন, আপনি ক্যালকুলেটর যদি প্রোগ্রাম করে নেন, আমার কিন্তু করতে সময় লাগতেছে না। আপনাদের সামনে আমি করে কেন দেখাচ্ছি, যেন হচ্ছে পরীক্ষার হলে আপনার প্রোগ্রাম করাটা শিখেন। নাইলে আপনার এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে যদি 10 বার তোলা লাগে, চিন্তা করেন আপনার কতক্ষণ সময় লাগবে। আমার এমন স্টুডেন্ট আছে যারা লিটারালি অ্যানসার করতে পারে এই দুইটা কোশ্চেন জাস্ট ফর এইটার জন্য। করতেই আছে, টাইম যাইতেই আছে। সো এটা হচ্ছে 1.8। এরপর এটা থেকে এটা হচ্ছে 1.8, পয়েন্ট 5, 2.0, one point one, zero point five. ওকে, সো হয়ে গেছে। এবার বলেন তো কোনটা কি? প্রথমটা C1, তারপরটা C2, C2, তারপরটা C1, C1, তারপরটা C1, C1, তারপরটা C2। C2। আচ্ছা, নাকি যেটা কম সেটা দেখতেছি।
যদি সেম থাকে ডিসটেন্স যে কোনো একটা নেবে। আচ্ছা এখন দেখেন আগের বার আমার এখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেকেন্ড বার কি সেম অ্যারেঞ্জমেন্ট আছে? তাহলে এইখানে অ্যালগরিদম শেষ, অ্যালগরিদম এখানে শেষ। যদি ইম্পর্টেন্ট কথাটাকে শুনে নেন, তারপর সিনথিয়া কথাটাকে শুনে নেন। আচ্ছা, আপনারা বুঝলে এইটা অ্যালগরিদম কতক্ষণ চলবে আসলে? যতক্ষণ পর্যন্ত পর পর দুইবার সেম অ্যারেঞ্জমেন্ট আসবে। মানে কি, এর আগেরটাই আসছিল কত? স্টেপ 1 এ ছিল হচ্ছে C1 C2 C1 C1 C2, স্টেপ 2 তেও আসছে হচ্ছে এইটাই, তাই না? যদি স্টেপ 2 তে এরকম আসতো C1 C1 C2 C1 C2, এই যে চেঞ্জটা হইলো আগেরটার পরে, এই যে নতুন সেন্ট্রয়েড বের করার পরে আমার গ্রুপ চেঞ্জ হয়ে গেল, কেউ আওয়ামী লীগের লোক বিএনপি তে গেল, বিএনপির লোক আওয়ামী লীগে চলে আসলো, এরকম হচ্ছে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে স্টেপ 3 করতে হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার এই জিনিসটা স্টেপ 3 তে আবার আমি নিউ C1 নিউ C2 বের করব, বের করে আবার এই কাজটা করব, মানে এই কাজটাই বারবার করতে হবে। একটা কোশ্চেন, ফার্স্ট যখন আমরা C1 C2 নিছি তখন C1 2.1 নিছি আর C2 3.3 নিছি। এখন যদি আমরা ওই দুইটা বিন্দু না নিয়ে মাঝখানে তিনটা থেকে যে কোনো দুইটা নিতাম তাহলে কি সেম অ্যারেঞ্জমেন্টই আসতো? না, আসতো না। এখানে একটা কথা আছে দেখেন, আপনি কোন ভ্যালু র্যান্ডমলি চুজ করবেন প্রথমে তার উপর ডিপেন্ড করবে আপনার অ্যানসারটা কেমন আসবে। ঠিক আছে, আমি সেন্ট্রয়েড নিয়েছি 3 3 আর 2 1 ফার্স্ট স্টেপ। আমি যদি সেন্ট্রয়েড 2 1 আর 3 2 নিতাম এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু চেঞ্জ হতে পারত, মানে এরকম নাও আসতে পারত। এক্ষেত্রে তো আমরা কিভাবে প্রেডিক্ট করব? যদি আমরা এটা কোনো প্রেডিক্ট করার কোনো নিয়ম নেই, মানে এটা একটা নিয়ম আছে, সেটা নিয়ে আলাদা একটা পিএইচডি করা লাগছে, পিএইচডি পেপার আছে যে কোন বিন্দুটা ধরলে, থিসিস না পিএইচডি 5 বছরের। স্যার বলছেন হচ্ছে স্যার এটা কি ওই মেশিন লার্নিং এর মধ্যে পড়তেছে যে এটা কোন machine learning বিন্দুটা, আছে। হ্যাঁ কোন বিন্দুটা ধরলে অ্যাকচুয়ালি আউটপুটটা তাড়াতাড়ি আসবে? রাইট, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এই ক্ষেত্রে ফিট ভ্যালু স্যার স্যার আরেকটা কোশ্চেন, যদি আমরা 2 1 and 3 2 নিতাম তাহলে কি স্টেপ 2 তে যে নিউ C1 and নিউ C2 দিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা আসতো ওটাও কি সেম হতো স্টেপ 1 এর সাথে? এটা করে না, এটা আমি জানি না, এটা না করে দেখলে তো আমি বুঝবো না। সেম ক্যালকুলেটরের মাধ্যমে কি ফিট ভ্যালু বসানো যাবে পিএইচডি ভ্যালু? না, কি বলবো, অন্য যে ম্যাথ আর পেজ বলে আকাশ পাতাল। আচ্ছা যাই হোক, দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, ঘটনা বুঝতে পারছেন কেন থেমে গেছে অ্যালগরিদম? স্যার কারণ কোনো চেঞ্জই আসে নাই, তার মানে আমার সেন্ট্রয়েড গুলো আমরা ঠিক নিছি। যদি চেঞ্জ আসতো তাহলে বুঝতে আমার সেন্ট্রয়েড ঠিক নাই, এই জন্য কেউ আওয়ামী লীগের লোক বিএনপি তে আছে, বিএনপির গুলো আবার আওয়ামী লীগে আসতেছে, এরকম হচ্ছে। এরকম হইলে আমি আবার স্টেপ 3 করতাম, ওখানে আবার চেঞ্জ হইলে আবার স্টেপ 4 করতাম। কতক্ষণ এটা করব? যতক্ষণ পর্যন্ত পর পর দুইবার সেম না আসে। এইটা অবশ্যই সবাই মনে রাখবেন যে কতক্ষণ পর্যন্ত করব, দুইবার সেম না আসে। এখন পরীক্ষায় কি হবে? পরীক্ষায় আপনাকে বলে দেওয়া থাকবে যে আমরা কত স্টেপ বা কত ইটারেশন পর্যন্ত করব। আপনি এটাকে স্টেপও বলতে পারেন, ইটারেশনও বলতে পারেন, যেহেতু এটা লুপের মধ্যে একই কাজ বারবার করতেছি, ইটারেশনও বলতে পারেন। পরীক্ষায় যদি বলা থাকে যে স্টেপ 2 বা ইটারেশন 2 পর্যন্ত করো, তাহলে আপনারা যে দুইবার দেখায় সেন্ট্রয়েড যা আসে এটা লিখে দিয়ে শেষ করে দিবেন। স্যার যদি স্টেপ 2 পর্যন্ত মেইনটেইন থাকে তাহলে এরকম উল্টা পাল্টা যদি আসে তাহলে সমস্যা নেই। হ্যাঁ, উল্টা পাল্টা আসলে সমস্যা নেই, উল্টা পাল্টা লিখে নতুন সেন্ট্রয়েড বের করে বলে দিবেন যে যেহেতু স্টেপ 2 পর্যন্ত বলা হয়েছে সব এখানে শেষ। বোঝা যাচ্ছে? এন্ডিং এ কি লিখবো? এন্ডিং এ লিখবো হচ্ছে আমাদের এইখানে এই যে এই তিনটা পয়েন্ট, এই তিনটা। আচ্ছা এখন আমি কনক্লুশন লিখি, কনক্লুশনটা লিখি। সো এই যে স্টেপ 1 স্টেপ 2 যে লিখছেন এটা লিখতে হবে? স্টেপ 1 স্টেপ 2 এই যে নিচে না না, এটা লিখতে হবে না, এটা জাস্ট আমি দেখানোর জন্য।
স্টেপ 2 লেখার পরে এখানে হচ্ছে so 2 1 1 2 and 2 2 are in group 1 and 3 2 আমরা ডাটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই তিনটা ডাটা হচ্ছে গ্রুপ 1 এ আছে আর এই দুইটা ডাটা হচ্ছে গ্রুপ 2 তে আছে। যদি বলা হতো k এর ভ্যালু 3 তাহলে আমাদের গ্রুপ 3 পর্যন্ত আমরা করতাম, তখন আমাদের এখানে c1 c2 এর সাথে c3 ও থাকবে। মানে আইটারেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে যে আমরা কয়টা নিব। না, k এর ভ্যালু আমি ধরে নিছি 2, ওইটাই তো k এর ভ্যালু না, ওটা কোয়াড্রেশন নাম্বার না। আইটারেশন হচ্ছে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুগুলো পর পর দুইবার সেম আসবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। আর k এর ভ্যালু হচ্ছে c1 c2 এরকম আপনি কয়টা, সেটা দিয়ে দিবেন কোনটা বলছেন k এর ভ্যালু রাইট? k এর ভ্যালু দিয়ে দিব। শুনেন, k এর ভ্যালুটা হচ্ছে আমরা কয়টা সেন্ট্রয়েড ধরবো সেইটা। সেন্ট্রয়েড এখানে দুইটা কেন ধরছি? আমি তো তিনটাও ধরতে পারতাম, চারটাও ধরতে পারতাম, তখন চারটা থেকে দূরত্ব বের করতে হইতো। কথা কি বোঝা গেছে? তিনটা দিলে তোমার তিনটা সেন্ট্রয়েড নিতে হতো, তখন আমি র্যান্ডমলি তিনটা ভ্যালু নিয়ে সেইখান থেকে ডিসটেন্স বের করতাম। সো k এর ভ্যালু 3 মানে তিনটা সেন্ট্রয়েড হবে, k এর ভ্যালু 4 মানে চারটা সেন্ট্রয়েড হবে, k এর ভ্যালু 2 মানে দুইটা সেন্ট্রয়েড হবে। তখন স্যার ভ্যালু তো বাড়বে 2 1 3 3 এরকম বাড়বে। ভ্যালু তো বাড়বে, তখন এখানে c1 c2 এর সাথে c3 ও থাকবে। k এর সাথে হচ্ছে আপনারা নোট করে রাখেন, k এর সাথে সেন্ট্রয়েডের সম্পর্ক। সেন্ট্রয়েড কয়টা হবে ওটাই k এর ভ্যালু। এই ম্যাথটা কোন জায়গায় না বুঝলে ভালো, আমি এই জায়গাটা বুঝি না। আমাদের k-means ক্লাস্টারিং এর টার্গেট হচ্ছে একটা ডাটাকে কয় ভাগে ভাগ করব সেটা আমি বলে দিব, অ্যালগরিদম অটোমেটিক্যালি ডাটাকে সেই কয় ভাগে ভাগ করে ফেলবে, ঠিক আছে? সেই কয় ভাগে ভাগ করে ফেলবে। তো এই ডাটাকে আমি চাই কয় ভাগে ভাগ করতে, দুইটা ভাগে ভাগ করতে। আচ্ছা, সো এইখান থেকে আমি কি বুঝতেছি? এইটাও c1 এ, এইটাও c1 এ, এইটাও c1 এ, তার মানে এই তিনটা একই গ্রুপের ডাটা। এটাই লিখছি যে সো আমরা বুঝতে পারতেছি যে এই তিনটা ডাটা আছে একই টাইপের ডাটা বা একই গ্রুপের ডাটা, আর এই দুটো ডাটা হচ্ছে ভিন্ন গ্রুপের ডাটা। আরো বাকি স্যার না, ও আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন। এরপরে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মিডের আগে। এইটা আপনাদের স্লাইডে উপর করব আমি। হ্যাঁ, সাজেশন দিব। আজকে হচ্ছে আপনাদের 10 ব্যাচের সিডি ছিল ডাটা সায়েন্স, আপনারা দিলে ভালো হইতো অ্যাকচুয়ালি। এই ম্যাথগুলো করছ না, এরপরে এরপরে পরীক্ষা কবে নিব? আজকে তুই দে আর এরকম এটা প্র্যাকটিস জীবনে করতে পারবে। আচ্ছা, প্র্যাকটিস লাগবে না, আপনার হচ্ছে কোশ্চেন যা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি একটু লেখাপড়া করে আসেন, আমি সবকিছু আপলোড কি দিছি, সব কন্টেন্ট আপলোড দিয়েছি কিনা ক্লাসরুমে আমাকে একটু এনশিওর করবেন, ঠিক আছে? পোর্টালে আমি কিছু আপলোড দেই না, সবাই ক্লাসরুমে। লাস্ট আপলোড করছেন কিছু একটা হলো 25 জন হবে পরে কিছু দাও কিছু একটা দেখি। আচ্ছা, ওইগুলো আছে, এইগুলো আজকে আমি আপলোড করে দিব। এই যে এখন দেখি স্যার এগুলো কি
এগুলো আরে আপনারা ইয়েতে করলেন না এক্সেলে ওইটা পিডিএফ এ না আপলোড পিডিএফ এগুলো কি নিতে আসবে এক্সেল মানে ম্যাথটা হ্যাঁ ম্যাথ ওইটাই তো। দুটো পিডিএফ দিছেন প্রথম ক্লাসে হ্যাঁ, আপনাদের অনেক কিছু কয়েকটা জিনিস আপলোড করতে হবে। আচ্ছা, সো আমরা নেক্সট টপিকে চলে যাই। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা ইম্পর্টেন্ট। স্যার এই মোমেন্টাম কি ম্যাথ করেছে? মোমেন্টাম করে নেই, আমি কি করেছিলাম মনে নাই, বলতেছি। আমি হচ্ছে যে ডাটা ডেসক্রিপশন বের করতে বলছিলাম, 25% ভ্যালু, 75%, 30%, দেন মিন, মিডিয়ান, মড, হ্যাঁ এইগুলো একই সব। ওগুলো তো ল্যাবে এগুলো জাস্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা সবাই একটু শুনি, নতুন অ্যালগরিদম লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আরেকটা মেশিন লার্নিং অ্যালগরিদম, যেটা দিয়ে আমরা হচ্ছে কোনো নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করতে পারি। প্রেডিক্ট, ঠিক আছে, প্রেডিক্ট করতে পারি। যেমন বাংলাদেশের ধরেন আমি এই এলাকার বাসা ভাড়া কেমন হতে পারে এটা প্রেডিক্ট করতে চাই। তার জন্য ধরেন আমি হচ্ছে 2 রুমের বাসা, 3 রুমের বাসা, 1 রুমের বাসার ভাড়াগুলো সবগুলো আমরা ইয়ে করলাম, কালেক্ট করলাম, ডাটা কালেক্ট করে আমরা প্রেডিক্ট করি। সো সাপোজ এটা কিভাবে করব, সাপোজ ধরেন স্যার ওই লাইনটা কি বললেন যে এটা কি করে অ্যালগরিদমটা? নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করে। নিউমেরিক্যাল মানে নাম্বার ভ্যালু প্রেডিক্ট করে। যেগুলো নাম্বার ভ্যালু প্রেডিক্ট করে তাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন। স্যার একটু বড় করে দেন। সাপোজ আমাদের এখানে হচ্ছে কয়টা রুম আছে এবং রুমের রেটটা দেওয়া আছে যে ভাড়া কত হবে, ঠিক আছে। তো দেখেন রুম যদি হয় 1টা 2টা 3টা এরকম 4টা, রেট আছে হচ্ছে 10 20 30 সাপোজ 10 10 কে সাইড কমাই দেন স্যার, এমনি আমার ব্র্যাকেট বানাই স্যার 20 কে 30 কে 40 কে এরকম। এরিয়াটা কি বানানি আচ্ছা সেই যে এরিয়া উত্তরা এরিয়া উত্তরা হলে বেশি হয়ে গেছে রাইট। বাড্ডা থেকে মনে হয় আচ্ছা, সো সাপোজ আমরা একটা রুমের ভাড়া পাচ্ছি হচ্ছে, দেখেন একটা রুমের ভাড়া পাচ্ছি হচ্ছে ধরেন 8000 টাকা। সো 8000 টা এখানে। 2টা রুমের ভাড়া পাচ্ছি ধরেন 15000 টাকা। আরো আছে হচ্ছে 20000 টাকা, 25000 টাকা। 15 একটা 20 একটা জায়গায় তারপর 3টা রুমের ভাড়া পাচ্ছি হচ্ছে 30000 আছে, 28000 আছে, এরকম। মানে আমি বিভিন্ন বাসায় ঘুরে ঘুরে ভাড়া জিজ্ঞেস করছি, ঠিক আছে। 4টা রুমের ভাড়া আছে হচ্ছে ধরেন 40000 আছে, 35000 আছে, আবার 41000 আছে, এরকম। 35 40 41 সাপোজ কি মানে 40 এর আশেপাশে আর কি 3টা ভ্যালু আছে। তো আমরা সাপোজ এরকম ডাটা নিয়েছি। এখন আমি একটা মডেল তৈরি করতে চাই যেটা হচ্ছে 10টা রুমের ভাড়া প্রেডিক্ট করতে পারবে। 10টা রুমের ভাড়া কেমন হবে প্রেডিক্ট করতে পারবে, এভারেজে প্রেডিক্ট করতে পারবে। সো এইটা টার্গেটটা হচ্ছে আমরা এই ডাটাগুলোর ভেতর দিয়ে একটা রেখা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। এমন একটা রেখা আঁকার চেষ্টা করব যে এই রেখাটা এই ডাটাগুলোর সবচেয়ে কাছে দিয়ে যায়,
তো সবাই একটু দেখেন তো রেখাটা কেমন হতে পারে, রেখা কি এমন হইবে, ঠিক আছে? এমন হইলে কি সবগুলো ডেটা মোটামুটি কাজ দিয়ে যায়? না না যাচ্ছে না। ওকে, রেখাটা কি এমন হইবে, ঠিক আছে? না তো মাঝখানে মাঝখানে রেখাটা কি এমন হইবে, ঠিক আছে? এটা ঠিক আছে, তাও ঠিক। রেখা আচ্ছা আর একটু চাপায় দিই, রেখাটা এমন এটা চলে। এটা। মাঝখানে দিয়ে সো আমার বেসিক্যালি এই দুইটা রেখার কোন একটা যদি আমি আঁকাই, আমি এখানে ডাটাগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ডাটাগুলো আসলে ঊর্ধ্বমুখী ডাটা, না এরকম করে সোজা আস্তে আস্তে উপরে উঠতেছে, তাই না? আমি যদি একটা রেখা আঁকাই, রেখা আঁকানোর পরে আমরা কিন্তু 10টা, এখানে যদি আমি 10-এ যাই, এখানে যদি 10-এ যাই, এই রেখাটা ওই সোজাসুজি চলে যাবে। তাহলে আমি 10-এর আশেপাশের ডাটার ভ্যালু এই রেখা দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারবো। কিভাবে? ধরেন যে এখানে একটা স্যাম্পল দেখেন, ধরেন যে 5টা বাসা ভাড়া কত হতে পারে। তো তখন আমার মেশিন লার্নিং মডেল বলবে 5টা বাসা এটা এই রেখার কোন জায়গায় মিলছে, এই জায়গায় মিলছে না, তাহলে এইটা কত আসে, 50-এর কাছাকাছি আসে। তখন আমার মেশিন লার্নিং মডেল বলবে যে 5টা ডাটার ভ্যালু আসলে 50 হবে, যদিও উই ডোন্ট নো। তারপর যদি আমি 60-এ যাই, 6-এ যাই, 6-এ গেলে এই রেখাটা আমার ওই রেখাটার কোন জায়গায় মিলছে সেখান থেকে আমি নামাই দিই, এই যে এখানে মিলছে, নামাই দিলাম, তো দেখা যাচ্ছে 60 তে গিয়ে মিলছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই যে রেখাটা আঁকবো না, এই রেখার উপরে একটা পয়েন্ট ধরে আমি প্রেডিক্ট করব যে আসলে আমার ভ্যালুটা কত আসবে। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, মেইন টার্গেট হচ্ছে আমাদের ডাটা থেকে আমরা একটা রেখা আঁকবো। রেখাটা এমন ভাবে আঁকাইতে হবে যেন এই দেখেন এইখান দিয়ে যদি রেখাটা আঁকাইতাম তাহলে কি হতো, দেখেন এরর কতখানি হচ্ছে, দেখছেন? এইটাকে বলা হয় হচ্ছে এরর। ডাটা থেকে আমরা প্রেডিক্ট করতেছি এই লাইন বরাবর, তাই না? প্রেডিক্ট করতেছি এই লাইন বরাবর, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত দূরে দূরে, দেখছেন? সো একটা এরর হচ্ছে। আমি এখান দিয়ে লাইন টানলেও কি হতো, প্রেডিক্ট করতাম এই লাইন বরাবর, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুগুলো কিন্তু অনেক দূরে দূরে। আবার আমি যদি মাঝখানেরটা দিয়ে দেখি, মাঝখানেরটায় অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কি দেখেন কত কাছে, অ্যাকচুয়াল ভ্যালু অনেক কাছে। এই যে এইটা থেকে হয়তো একটু এরর আছে, এগুলা থেকে একটু এরর আছে, কিন্তু এই এররগুলা এই দুইটা রেখার চেয়ে অনেক কম। আই ডোন্ট নো আমি বুঝাইতে পারতেছি কিনা, বাট আমাদের টার্গেট হচ্ছে এমন একটা রেখাটা না যার থেকে এরর গুলো সবচেয়ে কম হয় বা ডিসটেন্স গুলো সবচেয়ে কম হয় আশেপাশের ডাটা। স্যার আমাদের কি রেখা আঁকতে হবে? হ্যাঁ, আশেপাশে ওগুলো আঁকতে হবে, ওই যে উপরে না আমি এখন কি করতে হবে এখন দেখাই না, আমি জাস্ট আপনাকে থিওরি বুঝাইলাম। এবার ম্যাথে আসি। এটাকে লিনিয়ার রিগ্রেশন কেন বলা হয় এবার বুঝছেন? একটা লাইন টানতে হবে সোজা এসে। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশনের সূত্রটা প্রথমে লিখি। সূত্রটা হচ্ছে একটা রেখার সূত্র। সো রেখাটার সূত্র হচ্ছে y a0 plus a1 into x। এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের mx plus c। হ্যাঁ রাইট, mx plus c। মেশিন লার্নিং এ আমরা লিখি a0 plus a1 into x। এই নোট থেকে ভাগ হ্যাঁ, এটা রেখারই সূত্র। জাস্ট m x দিয়ে আপনারা শিখছেন, b plus mx শিখছেন বা a plus mx শিখছেন, mx plus c শিখছেন। সো এইটাই সূত্র, এটাই জাস্ট হচ্ছে মেশিন লার্নিং আমরা a0 আর a1 লিখি। আমাদের টার্গেট হচ্ছে a0 আর a1 টাকে বের করা। এই দুইটা ভ্যালু এমন একটা ভ্যালু বসাইতে হবে যেন সবচেয়ে কম ডিসটেন্সে যায় ডাটা থেকে, এই দুইটার ভ্যালু বের করা, ঠিক আছে? সো সূত্রটা হচ্ছে এটা। সো আমরা a0 এর ভ্যালুটা কিভাবে বের করব? সো চলেন আমরা a0 এর সূত্রটা একটু দেখি। সাপোজ আমরা যেটা এখানে স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে উইকের ডাটা দেওয়া আছে। উইক হচ্ছে 1 2 3 4 5 এবং এখানে কতগুলো সেল হইছে সেটা ডাটা দেওয়া আছে। তো প্রথম উইকে আমার সেল হইছে 1.2 কে, এটা হচ্ছে কি 1000 এ আছে। 1.2 কে, 1.8 কে, 2.6 কে, 3.2 কে, 3.8 কে।
এগুলো হচ্ছে আমাদের প্রতি উইকের সেলের ভ্যালু, কত টাকা সেল হয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে আমার 10 নাম্বার উইকে সেল কেমন হবে বা আমার 12 নাম্বার উইকে সেল কেমন হবে, উই ডোন্ট নো, বাট আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে এটা প্রেডিক্ট করার চেষ্টা করব। সূত্রটা হচ্ছে যে এটা, এখানে আমার a0 আর a1 এর ভ্যালুটা বের করতে হবে। সো চলেন প্লাস ইও আসছে এটা ই দিয়ে বোঝা হচ্ছে এরর, এরর কতটুকু এটা আমি দেখাচ্ছি। ওটা মনে হচ্ছে আমি লিখতে হবে সো দেখেন a নট এর সূত্রটা আসলে বেসিক্যালি ভেরি ইজি। a নট এর সূত্র হচ্ছে আপনি যদি এইটাকে এই পাশে নিয়ে যান তাহলে তো a নট পেয়ে গেছেন। সো a নট ইজ ইকুয়াল টু y মাইনাস a1 ইনটু x, মানে এইটাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, এটা পেয়ে গেলাম a নট। আর a1 এর সূত্রটা একটু আলাদা। a1 নট এর সূত্রটা হচ্ছে x ইনটু y বার মাইনাস x বার ইনটু y বার divided by x স্কয়ার এর বার মাইনাস x বারের স্কয়ার। কাপগুলো স্যার এখানে বার আর বার ছাড়া কি সেম বার মানে হচ্ছে মিন, বাঙাল মিন ভ্যালু গড়। y এর তো মিন হবে যদি এর মান বের করে ওই জায়গায় দাও আছে y আছে ওই যে y বার দেওয়া আছে। ও আচ্ছা হ্যাঁ, এখানে মিন হবে, এগুলো হচ্ছে মিন হবে। মিন মানে হচ্ছে গড় ভ্যালু, গড়। এখানে ডাটা আছে কয়টা? 5টা ডাটা আছে, সো 5 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। আচ্ছা, সো এইটা হচ্ছে সূত্র, ডাটা হচ্ছে এইটা। তো এই সূত্রের এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব সেটার জন্য আমাদের একটা টেবিল করতে হবে বেসিক্যালি। তো দেখেন আমাদের যে জিনিসগুলো লাগবে সেইটা হচ্ছে গিয়ে x ইনটু y এর ভ্যালু বের করা লাগবে, তাই না? x ইনটু y এর ভ্যালু বের করা লাগবে, x মিন ইনটু y মিন এর ভ্যালু এখান থেকে বের করা যাবে, আর স্কয়ার এর ভ্যালুটা বের করা যাবে। সো বেসিক্যালি যেটা লাগবে সেটা আমি একটু টেবিল আকারে করি। এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সো এই দুইটা আমাদের অলরেডি দেওয়া ছিল কোশ্চেন, ঠিক আছে? এই সূত্রে বসানোর জন্য আমাকে প্রথমেই বের করতে হবে যে x ইনটু y এর ভ্যালু। সো x ইনটু y এর ভ্যালু দেখেন এখানে বের করছে, এই যে x ইনটু y। x ইনটু y কিভাবে আসবে? যে 1 ইনটু 1.2 1.2 2 ইনটু 1.8 3.6 এইভাবে। আমরা এটা দেখি করি। এইটা আছে অলরেডি, এটা করা লাগবে না, আপনারা বাসায় গিয়ে দেখতেই পারবেন। জাস্ট বুঝে নেন। আচ্ছা, এরপরে হচ্ছে x স্কয়ারটা বের করা লাগবে। সো x স্কয়ারের জন্য আমার আরেকটা কলাম আছে এখানে, এটা হচ্ছে এই যে x কে স্কয়ার করছে। তাহলে আপনি বলতে পারেন স্যার তাহলে এই যে বার ভ্যালুটা কিভাবে বের করব? x y বার, এটা হচ্ছে যোগ করে জাস্ট যে কয়টা ভ্যালু আছে তত দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। এখানে ভ্যালু আছে কয়টা? 5টা। তো সবগুলাকে এই যে এইটা যোগ করলে আসে 15, তাকে 5 দিয়ে ভাগ দিলে আসে 3, যোগ করলে আসে 12.6, 5 দিয়ে ভাগ দিলে আসে 2.56, যোগ করলে আসে 55, 5 দিয়ে ভাগ দিলে 11, যোগ করলে আসে 8, ভাগ দিলে আসে 8.8 স্যার এখানে তো স্যার x এর পুরো বাদ দেওয়ার কথা টেবিলের বিষয় একটু দেখেন। এই যে এটা বার আসলে দেওয়া আছে, আমার একটু ইয়া হয়ে গেছে, এটা বার আছে। আচ্ছা, সো এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমি a1 এর ভ্যালু পেয়ে যাব। সো x * y বারের ভ্যালু কত বলেন? স্যার a নট 8.88 মাইনাস x বারের ভ্যালু কত? 3 আর y এর ভ্যালু 2.5। x স্কয়ারের বারের ভ্যালু কত? কত? 11 মাইনাস x বারের স্কয়ার কত? এই যে 3 স্কয়ার মানে 9, ভেরি ইজি, ঠিক আছে? 3 স্কয়ার 9, ভেরি ইজি। সো এইখান থেকে আমি ভ্যালুগুলো যদি বের করি তাহলে কত আসে? 8.88 মাইনাস 7.56 3 into 7.56 না, ভাগ 3
না কত আসে 2 স্যার সরি ভাগ 3 না তো ভাগ 2 7 সামনে 0.66 3 into 2.5 0.66 আসছে 0.69 আমার ক্যালকুলেটরে আসছে এই একই 6966 0.69 না 0.69 আসছে আচ্ছা এনিওয়েজ এই নোটে 1 702 করতে 0.69 ইয়ার 69 আচ্ছা আর a নট এর ভ্যালু কত আসে এ নট y বার কত 2.5 2.52 মাইনাস a1 এর ভ্যালু পেয়ে গেলাম 0.96 এবং x বারের ভ্যালু হচ্ছে 3 কত আসে দেখুন 0.46 0.46 কনফার্ম করেন হ্যাঁ 43 4 5 আসছে আমার 4 6 4 5 whatever আচ্ছা ঠিক আছে সো এরকম ভ্যালু আসছে সো 0.05 আচ্ছা যাই আসুক এইটা হচ্ছে a নট আর a1 এর ভ্যালু এখন আপনাদের পরীক্ষার কোশ্চেনটা কেমন থাকবে পরীক্ষার কোশ্চেনে বলবে যে উইক 7 এর ভ্যালু বের করো উইক 7 এর ভ্যালু প্রেডিক্ট করো প্রেডিক্ট করে বলো আমাকে যে কত হবে সো উইক 7 এর ভ্যালুটা তাহলে রাইট ভেরি গুড সো আমরা যেহেতু a0 আর a1 এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কত হবে y 0.69 0.45 46 নাকি 45 ছিল 46 আচ্ছা 46 প্লাস 0.69 ইনটু x এই x এর জায়গায় আমি যদি 7 উইকের ইনকামটা বের করতে চাই এখানে বসাবো হচ্ছে 7 তাহলে কত আসে দেখেন এভাবে বলে দিবে স্যার প্রেডিক্ট 7th উইক রাইট বলে দিবে যে প্রেডিক্ট দিস উইকের ভ্যালু বা দিস টাইমের মানে আপনাকে একটা x এর ভ্যালু বলে দিবে মান্থলি ইনকাম থাকে না স্যার মান্থলি 30 হবে তাই তো স্যার মাইনাস কেন আসে 5.29 না কেন আছে না না ঠিক আছে 5.29 5.29 তাহলে এটা তাহলে আমরা প্রেডিক্ট করতেছি যে যদি 7 উইক হয় তাহলে আমাদের ইনকাম হবে হচ্ছে সেল হবে হচ্ছে 5.29 কে মানে 5029 কি বললাম 5290 ওকে সো এইটা হচ্ছে আমাদের প্রেডিকশন আচ্ছা আমরা যে রেখাটা আঁকাইছি এটা এরর কতখানি আছে এটা কিভাবে বুঝবো সো চলেন আমরা একটা এক্সিস্টিং ভ্যালু দিয়ে চেক করি যে আমাদের এরর কতখানি আছে এক্সিস্টিং ভ্যালু বলতে 7 এর জায়গায় আমি যদি 5 দেই কত আসার কথা 3.8 বোঝা যাচ্ছে 3.8 আসার কথা অ্যাকচুয়ালি তো আমার 3.8 সো চলুন আমরা চেক করি আমাদের এই মডেলটা আসলে কতখানি অ্যাকুরেট অ্যানসার দেয় সো এখানে 5 দেন তো কত আসে বলেন কি করব এরর চেক করতেছি 3টা ভ্যালু তো একদিন লাগে 0.46 plus 0.69 plus into 5 3.9 সো আপনারা বুঝতে পারতেছেন যে মেশিন লার্নিং মডেল কেন অ্যাকুরেট অ্যানসার দেয় না বা চ্যাট জিপিটি কেন সবসময় অ্যাকুরেট অ্যানসার নাও দিতে পারে চ্যাট জিপিটির ভিতরে এরকম কিছু অ্যালগরিদম ফিট করা ঠিক আছে সো সব সময় অ্যাকুরেট অ্যানসার কেন দেয় না এটার কারণ হচ্ছে দেখেন ও কিন্তু ভ্যালু ওভার এস্টিমেট করে ফেলছে আমরা যে রেখাটা আঁকাইছি ওই রেখা বরাবর যদি আমি প্রেডিকশন করতে যাই আমার অ্যাকচুয়াল ভ্যালু কত 5 উইকের জন্য
3.8 ও প্রেডিক্ট করছে কত 3.91 তাহলে আমাদের এরর E is equal to 3.91 minus 3.8 সো এটা আসে কত 0.19 তার মানে আমাদের মডেলে এই পরিমাণের একটা এরর আছে মানে আপনি জাস্ট যখন প্রেডিক্ট করবেন তখন বলবেন যে প্লাস মাইনাস 11 0.1 মানে আমাদের মডেলটা কিন্তু পারফেক্ট না আমরা একটা রেখা টিকিয়ে গেছি কিন্তু প্রেডিকশন দিচ্ছে একটু উল্টা হবে কি লিখব প্লাস মাইনাস 0.11 কিছুই লেখা দরকার নেই মানে আমি জাস্ট এটা বলে বোঝাবো ঠিক আছে আজকে আমি চেক করলাম যে আমার মডেলে এরর কতখানি সো এইটা কেন চেক করলাম পরীক্ষার হলে আপনি যে মডেলটা তৈরি করবেন সেইটা আপনি ঠিক আছে কি ঠিক নাই আমার ক্যালকুলেশন এটা কি চেক করা লাগবে কোন একটা ভ্যালিডিটি আপনি যদি কনফিউশন ফিল করেন যে স্যার আমি যে পরীক্ষার হলে এই কাজটা করছি এই ভ্যালুটা ঠিক আছে না ঠিক নাই সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এইভাবে এররটা একটা এক্সিস্টিং ভ্যালু দিয়ে চেক করে দেখবেন যদি এরর অনেক বেশি আসে তাহলে বুঝতে হবে যে আপনি যে ক্যালকুলেশনটা করছেন এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে পয়েন্ট সামথিং থেকে সমস্যা নেই এটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এরর অনেক বেশি আসতে পারে ডাটার উপর ডিপেন্ড করে স্যার এরর দেখেন আমি কোডটুক থাকলে বুঝবো যাবে না আমি বলতেছি যে আপনাদের অনেক সময় কনফিউশন লাগতে পারে যে আমি কি ম্যাথটা ঠিক করলাম কিনা মানে ক্যালকুলেশনটা ঠিক করলাম কিনা তখন আপনি এরর টেস্ট করে নিজে টেস্ট করে দেখতে পারেন যে না এরর তো কমই আছে একের মধ্যে আছে মোটামুটি যদি একের মধ্যে এরর থাকে তার মানে আপনার মডেল আপনি কাছাকাছি দিয়ে গেছেন ম্যাথ ওয়ান কনজেক্টর বেশি দেয় তাহলে আচ্ছা সো আমাদের রেখাটা আসলে কেমন হয়েছে চলেন আমরা একটু এটা দেখে আসি এটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে ডেসমস নাম আপনারা হয়তো এটা ইউজ করছেন কিনা আই ডোন্ট নো তো চলেন আমরা এটা দেখি বিউটিফুল ফ্রি ম্যাথ ঠিক আছে সো আমরা হচ্ছে রেখাটা একটু দেখবো আমাদের রেখাটা কেমন হয়েছে এই ইকুয়েশনটা আমি যদি লিখি দেখা যাবে y is equal to সবাই একটু খেয়াল করি y is equal to 0.46 plus 0.6969 না এইটা হচ্ছে আমাদের রেখাটা আমরা এতক্ষণ ধরে এই রেখাটা আঁকাইলাম ঠিক আছে আচ্ছা কোন ভ্যালুটার জন্য এটা কাইট হইছে বলতে পারবেন এটা একটু বাঁকা হইছে কোন ভ্যালুটার জন্য x এর সাথে ভ্যালুটার জন্য না প্লাস এর সাথে ভ্যালুটার জন্য সো আমরা একটু এটা এক্সপেরিমেন্ট করি দেখেন 4 6 এর জায়গায় যদি আমি 1 দেই তাহলে কি হয় আসলে আরো স্যার তাহলে কি কাট হচ্ছে না আমি জাস্ট চেক করতেছি যে কোনটার জন্য আমার এটা আঁকা বাঁকা হচ্ছে বা কোনটার জন্য উপরে নিচে নামছে সো প্রথমে একটা কথা মনে রাখবেন প্রথমে যে ভ্যালু এইটার জন্য এইটা হচ্ছে আসলে x এর কতটুকু উপর দিয়ে যাবে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই ভ্যালুটার উপর x এর কতটুকু উপর দিয়ে যাবে x এর 0.46 উপর দিয়ে যাবে ওই যে সি ছেদক ছেদক এটা হচ্ছে সি বা ছেদক এটা কতখানি উপর দিয়ে যাবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রথম ভ্যালুর উপর আর এইবার পরের ভ্যালুটা একটু নাড়াচাড়া করে দেখি যে কি রকম অবস্থা হচ্ছে এটাকে আমি যদি 2 দেই আকাশে উঠে যাচ্ছে এটাকে যদি আমি -2 দেই ঘুরে যাচ্ছে এটাকে যদি আমি 1 দেই -1 না এটাকে যদি আমি 1 দেই সো কোন ভ্যালুটার জন্য আসলে রেখাটা এরকম ঘুরতেছে এটা কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে x এর সাথে ভ্যালুর জন্য সো আপনি যদি জুম ইন করেন তাহলে দেখতে পাবেন আমি প্রথম ভ্যালুটা যদি মুছে দেই জাস্ট আমি এইভাবে যদি আপনারা সরল রেখার ম্যাথ করতেন এইচএসসির সময় তাহলে জীবনেও সরল রেখা বলতেন না ঠিক আছে সরল রেখার ম্যাথ আমরা আমি এইভাবে করে আসছি সো স্যার কোন স্কুলে পড়ছেন আমি হচ্ছে স্কুল হচ্ছে বুয়েট স্কুল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওই যে জগন্নাথলের পাশে ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ বুয়েট স্কুল আছে আশা কলেজ ঢাকা কলেজ
ওয়ালাইকুম আসসালাম। না আমাদের ওই সময় সবাই ভয় পেত, আমরা তখন পরে রাস্তায় হচ্ছে গিয়ে কখনো দেখাইতাম না কোন দিক দিয়ে গাড়ি আসতেছে, রাস্তা আমরা এমনিই পার হইতাম যদি ইউনিফর্ম পরা হইতো, ঠিক আছে, চোখ বুঝে রাস্তা পার হইতাম, গাড়ি ঠাড়ি সব ওইখানে দাঁড়ায় যেত একদম সিরিয়ালি। তো ওই সময়টা অন্যরকম একটা মজা ছিল। বাট আমরা কখনো ওই যে ভাড়া মেরে দিছি বা মারামারি করছি এগুলো করি না, এগুলো হচ্ছে অন্য কমার্সের আর আর্টসের পোলাপানরা করতে তো অনেক সময় থাকতো, আমাদের সায়েন্সের দৌড়ে যেত মরে যেত কোচিং করতে করতে, কিন্তু ওইটা সমস্যা না, কিন্তু আমাদের অনেক পার্ট ছিল এটা ছিল ভাগে ভাগে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখেন y is equal to 1x, এটা কিন্তু 1x বেট না, এটা হচ্ছে 1x। 1x মানে কি, y এর ভ্যালু যদি 1 হয় x এর ভ্যালু কত হবে, বুঝো ইকুয়েশনটা দেখেন, y is equal to 1x, তার মানে y এর ভ্যালু যদি 1 হয় x এর ভ্যালু 1 হবে। আচ্ছা, তো এখানে যদি আমি এটা চেঞ্জ করে 0.69 দেই, তাহলে দেখেন x এর ভ্যালু যখন 1 হয় y এর ভ্যালু আসলে কত হবে, 0.6 0.8। y এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি 1 হয়, এখানে x এর ভ্যালু যদি 1 বসান তাহলে y 0.69 নিতে হবে, সেইটাই y এর ভ্যালু যদি 1 হয় x এর ভ্যালু হচ্ছে 0.69। খুবই ইজি। আপনি এই লেখাটা কিভাবে আঁকাচ্ছেন আর কতটুকু উপর দিকে যাবে, এবার ওটার সাথে যত যোগ করব ততটুকু উপর দিয়ে যাবে। সো আমি যদি 1 যোগ করি, দেখেন 1 ঘর উপর দিয়ে যাচ্ছে, যদি এটার সাথে আমি যোগ করি হচ্ছে 0.46 যেটা আছে ওইটাই যোগ করি, তাহলে 0.46 উপর দিয়ে যাচ্ছে। তো সরল রেখা বুঝতে পারছেন, যদি এটা সরল রেখার ক্লাস না, কিন্তু আমরা এখন একটু ম্যাথ ক্লাস নিলাম। স্যার এটা তো একটা শর্ট কোশ্চেন, এটা কি গ্রাফ আকার আছে? আর গ্রাফ বললে একা লাগবে না, বললে লাগবে, আপনি কি বলবেন স্যার? নিজেদের মতো আসবেন, তখন ওই যে গ্রাফ সম্ভবত থাকবে না, টেনশনের কোনো কারণ নেই। মানে এত শর্ট কোশ্চেন, মানে এত ছোট করে অ্যানসার হবে না, ছোট অ্যান্সার না, তো আপনাকে টেবিল করতে হবে, ইকুয়েশন করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। স্লাইড তোকে বুঝি বুঝা
reinforcement learning. Rain না reinforcement. এটা হচ্ছে প্রথম ক্লাসে মেশিন হোয়াট ইজ মেশিন লার্নিং এর স্লাইডে আছে আপনারা সবাই চেক করে দেখেন ম্যাথসে হচ্ছে ছোটই তো বড় কিছু নাই না না ছোট অলরেডি দুই দিনে আপনারা দুইটা ম্যাথ করছেন আর থিওরি তো নাই বললেই চলে থিওরিতে কিছুই নেই আপনারা টেন মার্কস আসবে স্যার ব্যক্তি ছাড়ছেন না থিওরি পোরশন কি একদম আলাদা? ম্যাথ আসলে থিওরি ম্যাথ মিস থাকতে পারে স্যার ম্যাথ 33 স্যার ম্যাথ থেকে দিবেন কোন থিওরি না কে নিয়ারেস্ট নেইবার যে বাকি মুভি রেটিং বের করছিলাম আগে এটা পরে করবে এই কালকে করব রাহিম আপনাকে একটা কাজ দিব সেটা হচ্ছে কেএমএস ক্লাস্টারিং এর যে ম্যাথটা করাইছি ঠিক আছে এটা কি আপনি একটু টাইপ করে আমাকে দিতে পারবেন যেমন স্যার মানে জাস্ট ওই যে টেবিল বানানো বা ম্যাথটা কি একটু টাইপ করে দিতে হবে খাতায় যেটা লিখছেন এইভাবে দাও আচ্ছা স্যার দিতে পারবো হার্ড কপি না সফট কপি জাস্ট ওয়ার্ডে টাইপ করবেন টাইপ করে জাস্ট আমাকে একটু দিবেন কারণ আমার এই কয়েকদিন টানা ক্লাস আমি সময় পাবো না আপনাদের নিয়ে করার তো আপনি জাস্ট এই যে আজকে যে ম্যাথটা করলাম এটাই জাস্ট টাইপ করে দিবেন আর কি। আমি যেভাবে করছি এভাবেই টাইপ করে দিয়ে দিবেন ওটাই আমি আপনাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দেব স্যার ডাটা ডেসক্রিপশনের ম্যাথ আরে ওই যে মিন এক্সেলে যেটা করলেন মিন মিডিয়ান মড বের করছিলেন ও আচ্ছা না আগে পাইথনের প্রোগ্রাম ওইখানে ওই স্লাইডগুলো দেওয়া আছে আপনার ইয়াতে স্ট্যাটিস্টিক্সে আপনারা পড়ছেন বলছেন হ্যাঁ স্লাইডগুলো তো আজকে আপলোড করা হবে হ্যাঁ ওই দিনই করানো হয়েছে রাহিম এটা তাহলে একটু করে দিন ঠিক আছে আজকে বা কালকের মধ্যে দিয়ে নেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেশি কাজ নাই প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট নিব আমি